আগেরবার যখন এক্সাম দিয়েছিলাম তখন আমি এই সেশনটা মিস করেছিলাম, মানে বুঝতে পারিনি যে এটা এতটা স্পেশাল হবে। তো এইবার যখন ওইটা জয়েন করলাম, যে বুঝলাম আসলে ওইটা অনেক ইফেক্টিভ। তো আমার মনে হয় যে এক্সামের আগে সবারই ওই সেশনটায় জয়েন হওয়া উচিত। ওইটা একটা অনুপ্রেরণা দিবে যে কাউকেই এক্সামের আগে। আপনি একবার এক্সাম নিয়ে ভাবছেন, আর মানুষে আইএলটিএস এক্সাম কয়েকবার দিয়ে থাকে। যারা একবার এক্সাম দেওয়ার মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করে। তো আমার সামনে যিনি বসা আছেন মাহাজাবিন নুরা ম্যাম, উনি আইএলটিএস প্রথম পরীক্ষায় 6 পেয়েছিলেন, সেকেন্ড টাইম এক্সাম দিয়ে 7 পেয়েছেন। তাহলে এই ধরনের গল্প আসলে কাদের সাথে মিল আছে চাইলে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর কিভাবে উনি 6 থেকে 7 পেয়েছেন গল্পটা না হয় ওনার মুখ থেকে আমরা শুনতে পারি। তো ম্যাম, এই যে ফার্স্ট টাইমে 6, সেকেন্ড টাইমে হচ্ছে 7, কি মনে হয় আসলে সহজ ছিল কিনা আপনার এই জার্নিটা? আমার মনে হয় স্যার এটা আমার জন্য সহজ ছিল না, যেহেতু যখন আমি 6 পেয়েছিলাম তখন আমার লাইফস্টাইলটা একরকম ছিল, এখন অন্যরকম। সো সব মিলিয়ে ফ্যামিলির সাপোর্টে অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আর আমার মনে হয় যে সবাই যদি চায় তাহলে সম্ভব নিজের ডিজায়ারের স্কোরটা অর্জন করা। আপনি তো একজন বিবাহিত মানুষ, তো বাবার বাড়িতে যে স্বাধীনতা আসলে তাকে, মানে দ্যাট মিনস হাজবেন্ডের বাড়িতে এই ধরনের হতো স্বাধীনতা সবসময় থাকে না। তো আপনি কিভাবে এই সিচুয়েশনগুলো আসলে ওভারকাম করছেন? আসলে স্যার আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক সাপোর্টিভ। ওনাদের অনুপ্রেরণাতে আমি এক্সামে বসেছি। আর হচ্ছে গিয়ে আমি সিলেটে চলে আসি এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য। এখানে থেকেই আমি প্রিপারেশন নিই এবং এক্সাম দিই। আর আসলে সংসার নিয়ে অতটা চিন্তা করতে হয়নি আর কি আমাকে। ওকে, সো হেগদাসে আপনি কি কি কোর্স করছেন, বা শুধু অনলি আইএলটিএস এর প্রিপারেশন নাকি আরো কোর্স করা হয়েছে? আমি আলাদা কোনো কোর্স করিনি, শুধু ওই মেন যে কোর্সটা ছিল ওইটাই করছি। অ্যান্ড পাশাপাশি যে হোমওয়ার্কগুলো দেওয়া হতো ওগুলো আমি সিরিয়াসলি করতাম। অ্যান্ড আমার মনে হয় যে যদি সবাই যে কেউ এই যে হোমওয়ার্কগুলো বা স্যার তারা যে ক্লাসগুলো নেন ওইগুলো যদি ভালো করে করেন অ্যান্ড ফলো করেন স্যারদের গাইডলাইনগুলো, তাহলে তাদের পক্ষে সম্ভব একটা ভালো স্কোর অর্জন করা। এই যে স্কোর আপনি পেয়েছেন 7, এখন আপনার হাজব্যান্ডের যে ফ্যামিলি, হাউ ডু দে ফিল? সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি, স্পেশালি আমার আম্মা। অ্যান্ড এখানে একটা কথা বলতে চাই স্যার, আমার আসলে আম্মা নাই, মানে আমার আম্মা। সো ওনাকেই আমি আমার নিজের মা হিসেবে দেখি, যেহেতু মানে 10 বছর আমি মোটামুটি আম্মা ডাকতে পারিনি। সো এখন মনে হচ্ছে যে না, শাশুড়ি এখন মানে বেস্ট মাদার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যে আমি আমার আম্মার একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি আর কি, এরকম একটা ফিলিংস আসে নিজের মধ্যে। আর সবাই অনেক খুশি। ওকে স্যার, যারা দ্যাট মিনস আপনার এখনো আসলে কি হয়ে যায়, পড়াশোনা করছেন অথবা আইএলটিএস এক্সাম দিতে পারছেন না, টেনশন কি হবে আসলে, অনেকে দেখেন যে সব দিক দিয়ে আসলে ম্যানেজ করে আইএলটিএস এ ভালো স্কোর পাচ্ছে। তো সাহস দরকার, আরটা হচ্ছে কনফিডেন্স দরকার। এই জিনিসগুলো আসলে হলে সবগুলোই আসলে পসিবল। তেমন মনে হয় একবার সাহস করা উচিত আপনার মতন, কি বলেন? সো একদাসে আইএলটিএস এক্সামের আগে আমরা একটা স্পেশাল সেশন নিয়ে থাকি। সো এই সেশনে কি মনে হয় যে আপনি কি পার্টিসিপেট করেছিলেন? জি স্যার, আমি ওই স্পেশাল সেশনে ছিলাম। অ্যান্ড আমি আপনার ফুল সেশনটাই অনেক এনজয় করেছি। আমি সবসময় মনোযোগ দিয়ে শুনছিলাম যে আপনি কি বলছেন না বলছেন, কী করতে হবে ওইগুলা। অ্যান্ড আপনি যে একটা রুটিন দিয়েছিলেন এক্সামের আগে ওইটাও আমি নোট করে নিই। অ্যান্ড চেষ্টা করেছিলাম যে ওইটা ফলো করার যে টাইমটা ছিল আমার এক্সামের আগে, অ্যান্ড ওইটা অনেক ইফেক্টিভ ছিল। অ্যান্ড যেটা হয়েছে যে আপনি একটা বলেছিলেন যে ক্যান নট, ওইটা আমরা একসাথে লিখতে পারি। সো ওইটা আমি ওই সেশনেই প্রথম জানতে পারি আর কি, এর আগে আমার ওইটাও জানা ছিল। জি স্যার, অ্যান্ড আগেরবার যখন এক্সাম দিয়েছিলাম তখন আমি এই সেশনটা মিস করেছিলাম, মানে বুঝতে পারিনি যে এটা এতটা স্পেশাল হবে। তো এইবার যখন ওইটা জয়েন করলাম, যে বুঝলাম আসলে ওইটা অনেক ইফেক্টিভ। তো আমার মনে হয় যে এক্সামের আগে সবারই ওই সেশনটায় জয়েন হওয়া উচিত। ওইটা একটা অনুপ্রেরণা দিবে যে কাউকেই এক্সামের আগে, অ্যান্ড ওইটা একটা পজিটিভ ইফেক্ট ফেলবে আর কি।
এক্সামে কি করা উচিত কি করা উচিত না এবং কোন বিষয়ের উপর আসলে একটু ফোকাস করা উচিত, কারণ এক্সামের আগে আসলে আমাদের একটা গতি আসে, তো এই জিনিসটা আসলে হেল্প করে। সো যারা রেজিস্ট্রেশন করেছেন হেক্সাস জিন্দাবাজারের পক্ষ থেকে বা জিন্দাবাজার থেকে যারা রেজিস্ট্রেশন করছেন, এই সেশনে আপনাদের অংশগ্রহণ করার সুযোগ আছে, বা যারা সামনে আইএসসি এক্সাম দিবেন আপনাদের এই সুযোগ কিন্তু থাকছে। তো হেক্সাসে রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনি একটা স্পেশাল সেশন পাচ্ছেন, আর এই সেশন করলে মোটামুটি একটা কনফিডেন্স বা স্কোর বুস্ট আপ করার ক্ষেত্রে আপনার সহজ একটা প্রসেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো কোর্সের সাথে আপনি অনেকগুলো ম্যাটেরিয়ালস পেয়েছেন, দ্যাট মিনস আমাদের যে কোর্সের যে বইগুলো আছে, কি কি বইগুলো আপনি আসলে পেয়েছিলেন এবং সেগুলো আপনাকে কতটুকু হেল্প করছে? যে আমাদের কোর্সে যে বইগুলো দেওয়া হয়েছিল ওইগুলা থেকে তো স্যার ক্লাসে প্র্যাকটিস করাতেন, সো ওগুলা ফলো করতাম। ওগুলা আমার মনে হয় যে বুঝতে অনেক সহজ ছিল। অন্যান্য বইগুলো ফলো করলে দেখা যায় যে মানে বোঝা অনেকটা টাফ হয়ে যেত, তো ওগুলা অনেক আমার মনে হয় যে আমার জন্য সহজ ছিল। পাশাপাশি যে স্পিকিং বইটা, আপনার লেখা যে স্পিকিং প্লাস রাইটিং বই, ওইগুলো অনেক হেল্প করেছে আমাকে, স্পেশালি স্পিকিংটা। আমি ওই স্পিকিং বইটাই ফলো করেছি। আর হচ্ছে গিয়ে পাশাপাশি কেমব্রিজ থেকে প্র্যাকটিস করতাম, মানে লিসনিং রিডিং গুলো প্র্যাকটিস হতো। জি, ওকে। আর এক্সট্রা কোনো বই আমি পড়িনি। ওকে, সো বিভিন্ন ধরনের বই আমরা প্রোভাইড করছি, এবং আপনারা জানেন আসলে বাংলাদেশের স্টুডেন্টসের যে মেধা এবং বিদেশে রাইটার যে তাদের যে অ্যাবিলিটি বা যেমন আসলে লেখা হয়, এটা আসলে বাংলাদেশের স্টুডেন্টদের হেল্প করে অবশ্যই, বাট স্টুডেন্টস লেভেল অনুযায়ী আসলে এটা হেল্প করে। সো হেক্সাসে যে ম্যাটেরিয়ালসগুলো আছে আপনার আইএলটিএস এর প্রিপারেশনের জন্য, দিস ইজ দ্য বেস্ট। সো আপনি মক টেস্টে তো আপনি অনেকগুলো দিয়েছেন, কয়টা মক টেস্ট আপনি দিয়েছেন? 8-9টার মতো হবে। 8-9টা দিয়েছেন? জি। অনেকে তো মানে 3টা 2টা দিয়ে মানে। আচ্ছা, আপনার একটা আমরা অথেন্টিক ইনফরমেশন জানতে চাই যে 3টা 2টা মক টেস্ট এবং 10টা বা 8টা 9টা মক টেস্টের মধ্যে আসলে পার্থক্য কি? অবশ্যই স্যার পার্থক্য আছে। এই যে আমি যে 2বার এক্সাম দিছি, তো এর আগের বার যখন আমি এক্সাম দিয়েছিলাম তখন মনে হয় না আমার এতগুলো মক টেস্ট দেওয়া হয়েছিল, মনে হয় এই মেবি 3-4টা হবে আমি দিয়েছিলাম, এর উপরে দিইনি। তো এবার দেখলাম যে না, ওইগুলা অনেক ইফেক্টিভ। ওইগুলা মানে মক টেস্ট দিলে মানে প্রশ্ন বোঝার যে একটা এবিলিটি, ওইটা মানে আপনার ইনক্রিজ হয়। অ্যান্ড পাশাপাশি হচ্ছে গিয়ে ভয়টা কাটে, আর হচ্ছে গিয়ে এক্সামের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া অনেক সহজ হয়ে যায়। টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। জি স্যার। বাসায় তো রিডিং আপনি প্রচুর পড়াশোনা করা হয়, কিন্তু ওইসবভাবে টাইম ম্যানেজমেন্ট দিয়ে আসলে করা হয় না। বাসায় দেখা যায় স্যার রিডিং এর ক্ষেত্রে প্রায় সময় মানে মোস্ট অফ দ্য টাইম 1 ঘন্টা পের হয়ে যায়, বাট রিডিং কমপ্লিট হচ্ছে না। তো দেখলাম যে মক টেস্ট যখন আমি দিতে শুরু করলাম, তখন ওইটা আমার আস্তে আস্তে ইমপ্রুভ হওয়া শুরু করলো, যে আমি 1 ঘন্টার ভিতরে কভার করতে চেষ্টা করতাম। মক টেস্টে আপনার স্কোর মানে কেমন আসতো? হ্যাঁ, ফার্স্টের দিকে মনে হয় 2টায় 5.5 এরকম ছিল, এরপরে 6.5 এরকম, মানে এমন ছিল স্কোর। তো হেক্সাসে যে মকে কোয়েশ্চন কোয়ালিটি বা আইএলটিএস ফাইনাল এক্সামে যে কোয়ালিটি গুলো আমরা দেখতে পাচ্ছি, মানে কি মনে হয় আসলে আমার মনে হয় স্যার হেক্সাসের মক টেস্টের যে কোয়েশ্চেনগুলো, ওগুলো অবশ্যই কোয়ালিটি মেনটেন করে, অ্যান্ড এটা একটা স্ট্যান্ডার্ড হয়। অ্যান্ড সব সময় যে ওই মানে মক টেস্টগুলো যে হার্ড হয় এরকম না। অনেকের ধারণা থাকে যে মক টেস্টে যে টেস্টগুলো নেওয়া হয় ওগুলো অনেক বেশি হার্ড থাকে, বা যে ইচ্ছে করে এরকম করা হয়। আসলে বিষয়টা ওইরকম না, হার্ড ইজি দুটো মিলিয়েই কোয়েশ্চেন করা হয়। হেক্সাসে কিন্তু মানে চারটা মডেলই কিন্তু আসলে ডিফিকাল্ট না, ব্যালেন্স থাকে কিন্তু। জি, যেরকমটা মেইন এক্সামে দেখা যায় যে মানে মাঝে মাঝে দেখা যায় যে কোনো মডিউল একটু কঠিন হয়। তো আমার মনে হয় যে এটা একটা ভুল ধারণা। সবাই মনে করে যে মক টেস্টে, হেক্সাসের মক টেস্টে মানে একটু কঠিন করা হয় প্রশ্ন, প্লাস হচ্ছে মানে নাম্বারটা যাতে কমিয়ে রাখা যায়। তো আমার মনে হয় যে এটা একটা ভুল ধারণা। হেক্সাসের কোয়েশ্চেন অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে। আপনি হেক্সাসে মকের পর আমরা ফিডব্যাক দিচ্ছি, রাইটিং ফিডব্যাক, ফিডব্যাকে কি আপনি আসতেন কিনা? জি, আমি যতগুলো মক টেস্টে দিয়েছি সবগুলোর ফিডব্যাকেই জয়েন হতাম। অ্যান্ড ওইটা মানে আমাকে আমার রাইটিংয়ে কোথায় ভুল হচ্ছে বা কোথায় ইমপ্রুভ করা দরকার ওইগুলো মানে হেল্প করতো। আমি বুঝতে পারতাম যে কোথায় ইমপ্রুভটা দরকার। পাশাপাশি স্যারদের কাছ থেকে সাজেশন নেওয়া যেত, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আর তো পাশাপাশি সাপোর্ট সেন্টারগুলো ছিলই, ওইগুলোতে আমি সবসময় আমার পেপার চেক করাতাম, তো ওইটা অনেক হেল্প করেছে আমাকে।
স্যার ম্যাম যারা পেপার চেক করছেন যে স্কোরগুলো দিচ্ছেন, কি মনে হয় স্কোরগুলো আসলে বেশি পার্থক্য হচ্ছে কিনা, না ঠিক আছে? অবশ্যই বলবো স্যার যে এখানে পার্থক্যটা খুব বেশি না। আমার ক্ষেত্রে বলবো যে পার্থক্য আমি খুঁজে পাইনি, কারণ হেক্সাসে দেখা যেত যে মক টেস্টে আমি 6.5 পেতাম রাইটিংয়ে, বা 6 থাকতো, এর নিচে কখনো আসেনি। তো মানে মেন এক্সামেও আমার 6.5 আসছে রাইটিংয়ে, বা যখন ফিডব্যাক ইয়েতে ওই আপনার সাপোর্ট সেন্টারে যেতাম পেপার চেক করার জন্য, ওখানেও আমার মানে 6.5 এরকম আসতো, 6 এরকমই আসতো। তারপর একটা পার্থক্য হচ্ছে বাসায় অনেক সময় নিয়ে লেখা যায়, জি যেটা আসলে আইএস এর ফাইনাল এক্সাম তো এই সুযোগ তো নেই। So এটা একটা বিষয় আছে, জি ইনস্ট্যান্ট আপনাকে লিখতে হচ্ছে। জি। তো আমি ওইখানে টাইমটা মেনটেন করার চেষ্টা করতাম, যে ট্রাই করতাম 1 ঘন্টার ভিতরে যাতে রাইটিংটা মানে লিখে ওইটা এনে সাপোর্ট সেন্টারে দেখাতে পারি। যেহেতু স্যার ম্যাডামরা জিজ্ঞেস করতেন যে কতটুকু সময় নিয়ে এটা লিখেছে। তো আমার মনে হয় যে এখানে টাইম মেনটেন করে যদি আমরা লেখার চেষ্টা করি, তাহলে ওইটা আমাদেরকে হেল্প করবে অনেকটা। আপনার আইএস এ 4টা মডেলে কোন মডেলে আপনার স্কোর বেশি আসছে? লিসনিং মডিউলে লিসনিং এ কত পেয়েছেন? 8 ছিল। হেক্সাসে লিসনিং এ কত পেতেন? হেক্সাসে সবসময় আমার হাইয়েস্ট আসছে 7.5, আর সবসময় আপনার 6.5 7 এরকম থাকতো। যেটা আপনি কমও আসছে, 5.5ও আসছে। 5.5ও আসছে। হ্যাঁ, বাট আমি নিরাশ হই না, কারণ লিসনিং আমার সবসময় একটা ফেভারিট মডিউল ছিল আর স্ট্রং জোন। তো আমি চাইতাম যে সবসময় ওটাকে আরও স্ট্রং করার, কীভাবে ওটাকে ধরে রাখা যায়, প্লাস হচ্ছে কীভাবে এক্সামে একটা ভালো স্কোর আনা যায়। লিসনিং যেহেতু আপনি 8 পেয়েছেন, এই বিষয়ে আপনার কোনো ধরনের টিপ আছে কিনা বা কোনো টেকনিক আছে কিনা? যদি অডিয়েন্স যারা আছে, আমার যারা দুঃখী ভাই বোনেরা আছে, যারা এই ভিডিওটা দেখছে, আশা করি ওনাদের এটা হেল্প করতে পারে। লিসনিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এটা ডেইলি প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া লিসনিং ইমপ্রুভ করা সম্ভব না। অ্যান্ড পাশাপাশি যখন একটা ফুল টেস্ট দেওয়ার পরে আমাদেরকে স্যাররা বলেছিলেন যে অবশ্যই ওই যে অডিও স্ক্রিপ্টটা থাকে ওইটা শোনার জন্য আবার মানে দেখে দেখে। তো ওইটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল, আমি সবসময় ওইটা করার চেষ্টা করতাম। আর হচ্ছে গিয়ে পডকাস্ট একটা হতে পারে যেটা আপনাকে হেল্প করবে ইমপ্রুভ করার জন্য লিসনিং। আর আমি যেটা করেছিলাম যে এক্সামের আগে যাতে আমার স্পেলিংয়ে কোনো রকম ভুল না করিচ্ছে না, মানে যেগুলো আমার জানা, ওই ক্ষেত্রে আমি কেমব্রিজের লাস্টের দিকে মানে যতগুলো আনসার ছিল সবগুলো আমি দেখে দেখে লিখেছিলাম আর কি আমার এক্সামের আগে, যাতে আমি স্পেলিংয়ে কোনো মিস্টেক না করি। পাশাপাশি যখন আমার মাথায় কোনো ওয়ার্ড আসতো বা যে দেখতাম আমি স্পেলিং করতে ভুল করছি, তখন সাথে সাথে ওইটা আমি লিখে ট্রাই করতাম যে আমার ওটা ভুল হচ্ছে নাকি সঠিক। মানে আপনার লেখার অভ্যাসটা অনেক মানে ভালো ছিল। স্যার, আর হচ্ছে কি আমি অডিও স্ক্রিপ্ট ওইগুলো শোনার চেষ্টা করতাম, মানে একটা টেস্ট দিতাম, সাথে সাথে ওইটার ট্রান্সক্রিপ্টটা শুনে শুনে আবার দেখতাম। ক্লাসে কি এই ধরনের টেকনিক বলা হয়েছিল কিনা যে এভাবে প্র্যাকটিস করেন? অবশ্যই। আর লিসনিংয়ে আমাদের যে টিপসগুলো দেওয়া হয়েছে ওইগুলাই অনেক কার্যকর ছিল। হেক্সাসের স্যার ম্যাম যারা ক্লাস নিচ্ছেন, যে মানে যে টেকনিকগুলো স্টাডি যেগুলো ইউজ করা হয়েছিল ক্লাসে, এর বাইরে আসলে এক্সট্রা কোনো ভিডিও বা ইউটিউবে দেখা কোনো প্রয়োজন ছিল কিনা? আমার ক্ষেত্রে তো স্যার ছিল না, আমি আর কোনো ভিডিও বা কোনো কিছু ফলো করিনি। আমার ইনস্ট্রাক্টর ছিলেন মুবিন স্যার এন্ড শামীম ম্যাম। আমি কোনো প্রবলেম হলে শামীম ম্যামের সাথে সবসময়ই কন্ট্যাক্ট করতাম, তো ম্যাম সবসময়ই আমাকে মানে হেল্প করতেন যে কোনো প্রবলেমই। আর হচ্ছে মুবিন স্যার যে টিপসগুলো দিতেন ওইগুলোই আমি ফলো করতাম। এর বাইরে আমার কোনো মানে ভিডিও দেখা হয়নি। মাঝে মাঝে আপনার যে ভিডিওগুলো আসতো ফেসবুকে, ওইগুলা দেখতাম। আপনি একটা স্মার্ট স্কোর পেয়েছেন, এখন কোন দেশেতে যাওয়ার ইচ্ছা আপনার? যেহেতু স্যার আমার হাজব্যান্ড নিয়ে ফ্লাই করার ইচ্ছা, তো এই ক্ষেত্রে যে দেশে মানে ওইরকম ফ্যাসিলিটি আছে ওইগুলাই চুজ করবো আর কি। তো আপাতত ডেনমার্ক ফার্স্ট অপশন হিসেবে আছে, যদি এর থেকে ভালো অপরচুনিটি পাই তাহলে ওই দেশে মুভ করবো। সো আপনার বিদেশের যাত্রা যেন মানে শুভ হোক, ভালো হোক। জি স্যার, আপনার জন্য শুভকামনা রইল। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।